ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। 2025 এর জেন পাসের যে পেপার সেটা আমি অলরেডি অ্যানালাইসিস করে দিয়েছি, কেমিস্ট্রির পার্টটা, ঠিক আছে। তো আজকে 2024 এ 10টা কোয়েশ্চেন আজকে করাবো। চলো স্টার্ট করছি। দেখো কি বলেছে কোয়েশ্চেন। হাউ মেনি আইসোমার্স মে বি কনসিডার্ড উইথ মলিকুলার ফর্মুলা C4H9 ব্রোমিন। ঠিক আছে, বিআর। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে, C4H9 বিআর এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এখানে বলেছে হাউ মেনি আইসোমার। দেখো হাউ মেনি আইসোমার বলেছে মানে এখানে আমরা কতগুলো টাইপের আইসোমার পেতে পারি। এখানে আমাদের কিন্তু মেনশন করে দেওয়া নেই যে কোন আইসোমারের কথা বলা হয়েছে, তাই তো। তাহলে আমরা যেটা জানি যে আমরা দু রকম আইসোমার এখান থেকে পারবো, কি কি, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা আইসোমার পাবো কি, স্টিরিও আইসোমার। ঠিক আছে, স্টিরিও আইসোমার পেতে পারি। তো এবার দেখা যাক কি কি আইসোমার এখানে পাচ্ছি। তাহলে দেখো C4H9 ব্রোমিন, এখান থেকে আইসোমারের স্ট্রাকচার গুলো আমি এখানে লিখছি। ঠিক আছে, 4টে কার্বন ব্রোমিন, ঠিক আছে, এটা একটা। নেক্সট এইভাবে যদি নিই তাহলে এখানে একটা ব্রোমিন, ঠিক আছে। আর কিরকম ভাবে নেওয়া যায়, কার্বন, ঠিক আছে, 3টে মিথাইল ব্রোমিন, ঠিক আছে। এখানে দেখিনি 12, 3কে 9, ঠিক আছে। চলো আর একটা কি, আর একটা আছে এইরকম একটা পাবো। দেখো তাহলে এই যে 4টে পেলাম, এই 4টে কিন্তু স্টিরিও আইসোমার, তাই তো, সরি স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচার চেঞ্জ করে করে পেলাম। দেখো আর একটাও এখান থেকে পাবো না, পাবো কি, পাবো না। এবার আমি কি বললাম যে এখান থেকে দেখবো আমরা যে কোনো স্টিরিও আইসোমার আছে কিনা। তাহলে চলো স্টিরিও আইসোমার দেখার জন্য দেখি এখানে কোনো কাইরাল সেন্টার আছে কিনা। আছে, এখানে নেই। এইখানে দেখো, এইখানে কোনো কাইরাল সেন্টার আছে, দুই দিকে তো এইচ আছে, এখানে কাইরাল সেন্টার নেই, ঠিক আছে, কাইরাল সেন্টার নেই। এটাতেও কাইরাল সেন্টার নেই। এখানে এই কার্বনটা দেখো, এই যে কার্বনটা ব্রোমিন অ্যাটাচ আছে, ঠিক আছে, এদিকে হাইড্রোজেন, মিথাইল, ইথাইল গ্রুপ, তাহলে এটা দেখতে পাচ্ছি কি কাইরাল সেন্টার আছে, ঠিক আছে। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি 2 ব্রোমোবিউটেন, 2 ব্রোমোবিউটেন এর কি থাকবে, দুটো এনানসিওমার থাকবে, ঠিক আছে। এটা কি হিসেবে থাকবে, এ পেয়ার অফ এনানসিওমার, এ পেয়ার অফ এনানসিওমার, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা কটা পাচ্ছি, তাহলে দুটো। তাহলে টোটাল আমাদের কটা হয়ে যাচ্ছে, 4 + 2 মানে 3 + 2 মানে 5টা, ঠিক আছে। 3 + 2 এই 3টে স্ট্রাকচারাল আইসোমার, ঠিক আছে, আর দুটো আমরা পাচ্ছি এখান থেকে স্টিরিও আইসোমার। তাহলে আমরা টোটাল আইসোমারের সংখ্যা পেয়ে যাচ্ছি 5টা, ওকে। নেক্সট দেখো কি বলেছে, হুইচ ইজ নট দ্য প্রপার রিয়েজেন্ট ফর দি কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোজের স্ট্রাকচারটা কিরকম আছে, CHO, আর তোমার C1 এ কি আছে, CHO, ওকে, আর CH2OH অ্যালকোহলিক OH আছে C6 এ, এবং মাঝে তোমরা জানো গ্লুকোজের স্ট্রাকচার HOH, OH, ঠিক আছে। এটা হচ্ছে কি গ্লুকোজ, ঠিক আছে। তো এবার কি বলছে, এটা থেকে কি বলছে যে কনভার্সন হবে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, তাই তো, গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড হচ্ছে COOH, CH2OH, আর মিডিলে যা আছে কনফিগারেশন তাই থাকছে, ঠিক আছে। তাহলে দেখো এইরকম একটা কনফিগারেশন পাওয়ার জন্য এখানে আমাদের কি দরকার, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি C6 যে কার্বনটা, এটা কি হচ্ছে, আনচেঞ্জ থাকছে। তাহলে আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। আমরা যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিই তাহলে এই যে অ্যালকোহলিক প্রাইমারি অ্যালকোহল গ্রুপটা এটাও কিন্তু অ্যাফেক্টেড হবে, ঠিক আছে, এই প্রাইমারি অ্যালকোহল গ্রুপটাও অ্যাফেক্টেড হবে। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্রোমিন, 2H2, টলেন্স রিএজেন্ট, হেলিংস রিএজেন্ট, এগুলো সব মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ওকে। এই NO3টা দেখতে পাচ্ছি আমরা কি, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং। তাহলে দেখো কোনটা প্রপার রিএজেন্ট নয়, তাহলে হয়ে যাচ্ছে
অপশন ডি। ওকে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে। ঠিক আছে, দেখো ব্রোমিন ওয়াটার যখন আমরা ইউজ করছি গ্লুকোনিক অ্যাসিড ফর্ম করছে, টলিন্স ফিলিংস রিএজেন্ট ইউজ করলে গ্লুকোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। যখন আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করছি, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেই কারণে এখানে কিন্তু স্যাকারিক অ্যাসিড ফর্ম করছে। সেই কারণে এখানে স্যাকারিক অ্যাসিড ফর্ম করছে। ওকে, দেখো ক্লিয়ার তো? চলো নেক্সট। দেখো নেক্সট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে সিএমসি দেওয়া আছে গ্রাফে, দেখো ঠিক আছে, ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন দেওয়া আছে গ্রাফে, এবং গ্রাফটা করা হয়েছে কি সারফেস টেনশন ভার্সাস কনসেন্ট্রেশন অফ মাইসেলার। ঠিক আছে, তো এখানে দেখো কি হচ্ছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইব দ্য চেঞ্জ অফ সারফেস টেনশন এগেইনস্ট কনসেন্ট্রেশন ফর এ মাইসেলার সলিউশন। তাহলে এই যে এটা আমরা দেখছি কনসেন্ট্রেশন অফ মাইসেলার সলিউশন। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ মাইসেলার সলিউশন। দেখো প্রথমেই বলে দিই, এই যে সিচুয়েশনটা অ্যারাইজ করছে, ধরো কোনো একটা সলিউশনে সারফেক্ট্যান্ট দেওয়া হচ্ছে, সারফেক্ট্যান্ট এই সারফেক্ট্যান্টের দুটো পার্ট থাকে। সারফেক্ট্যান্টের নেচারটা কিরকম? অ্যাম্ফিফিলিক। ঠিক আছে, এর দু রকম নেচার থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফিলিক, ঠিক আছে, হাইড্রোফিলিক হেড, আর একটা থাকছে হাইড্রোফোবিক টেল, হাইড্রোফোবিক টেল। এর দুটো পার্ট আছে। ঠিক আছে, এটা জানলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। এখানে দেখো একটা আমি ছবি দেখাচ্ছি, যখন তোমার ধরো কোনো ওয়াটার নেওয়া হয়েছে কোনো একটা কন্টেনারে, এর সারফেসে যে মলিকুল গুলো থাকবে, এখানে কি থাকে, এখানে কোহেসিভ ফোর্স থাকে, কোহেসিভ ফোর্স মলিকুল গুলোর মধ্যে। এবার যখনই আমরা এখানে সারফেক্ট্যান্ট অ্যাড করব, এই সারফেক্ট্যান্ট গুলো কি করবে, মাইগ্রেট করবে সারফেসে। ঠিক আছে, সারফেসে মাইগ্রেট করবে এবং এই যে মলিকুল গুলোর মধ্যে যে কোহেসিভ ফোর্স, সেটাকে ইন্টারঅ্যাক্ট করবে। ঠিক আছে, যে কোনো ধরো লিকুইডের আপার সারফেসে কি থাকে, মলিকুল গুলোর মধ্যে একটা কোহেসিভ ফোর্স থাকে এবং ইনার সাইডে একটা তোমার টান থাকে। সেটার জন্য এখানে যে একটা প্রেসার মানে টান সৃষ্টি হয়, সেটাকে আমরা বলে থাকি সারফেস টেনশন। এবার যখনই এখানে সারফেক্টেন্ট অ্যাড করা হচ্ছে, এই সারফেক্টেন্ট গুলো কি করবে, মাইগ্রেট করবে সারফেসে, এবং এরা কি করবে, এই কোহেসিভ ফোর্সের সাথে কি করবে, কোহেসিভ ফোর্স গুলোকে কমিয়ে দেবে, মানে ইন্টারঅ্যাক্ট করবে। ঠিক আছে, কোহেসিভ ফোর্সকে ডিসরাপ্ট করবে। তো দেন এখানে কি হবে, এই যে সারফেক্টেন্ট কি করবে, সারফেস টেনশনটা ডিক্রিজ করিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে যখন আমরা সারফেক্টেন্ট অ্যাড করতে থাকবো, কি হবে, সারফেস টেনশন ডিক্রিজ করতে থাকবে, সারফেস টেনশন ডিক্রিজ করতে থাকবে। তাহলে দেখো এখানে যে কার্ভগুলো আছে, আমরা যখন তোমার এই যে মাইসেলার কনসেন্ট্রেশন, এই যে দেওয়া আছে এগেইনস্ট কনসেন্ট্রেশন ফর আ মাইসেলার সলিউশন, মানে যখন সারফেক্টেন্ট আমরা অ্যাড করতে থাকছি, সারফেস টেনশন তো কমবে। শুধুমাত্র একটা ফিগারেই দেখো, বিতে যেই ফিগারটা আছে, এখানে দেখছি সারফেস টেনশনটা কমছে, রাইট? এবারে একটা সময় দেখো, যখন অনেক সারফেস টেনশন অ্যাড করা হবে, তখন এরা কি করবে, মাইসেলি ফর্ম করবে। এই যে এখানে যে পাশে যে পিকচারটা দেখছো, হাইড্রোফিলিক পার্টটা বাইরের দিকে এবং হাইড্রোফোবিক টেলটা ভেতরের দিকে। ঠিক আছে, তো এটা যখনই তোমার সারফেক্টেন্ট দিয়ে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তখন কি করবে, অ্যাডিশনাল যে সারফেক্টেন্ট গুলো তারা মাইসেলি ফর্ম করছে, মানে একটা ক্লাস্টার ফর্ম করছে। মাইসেলি মানে কি, একটা সারফেক্টেন্টের ক্লাস্টার ফর্ম করছে। ঠিক আছে, একটা ক্লাস্টার ফর্ম করছে। এবার এখানে যতই তোমরা সারফেক্টেন্ট অ্যাড করো না কেন, এখানে ফার্দার সারফেস টেনশনের কোনো ডিক্রিজ হবে না, কারণ আমরা কি করব, সিএমসি তে পৌঁছে যাব, ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশনে পৌঁছে যাব। তারপর আর সারফেস টেনশন কি হবে, ডিক্রিজ করবে না, যা করার ডিক্রিজ প্রথমে করবে, ততক্ষণ করবে আপ টু সিএমসি। তারপরে যখনই এখানে কি ফর্ম করছে, এখানে ক্লাস্টার ফর্ম করছে, এই যে মাইসেলিড ক্লাস্টার ফর্ম করছে, এবং ক্লাস্টার ফর্ম করার ফলে কি হবে, আর সারফেস টেনশন ডিক্রিজ করবে না, কারণ ওটা ক্রিটিক্যাল একটা কনসেন্ট্রেশন। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি,
দেখো এই যে সিএমসির পরে সারফেস টেনশন কি আছে, কনস্ট্যান্ট আছে। ওকে, নেক্সট দেখো একটা নিউমেরিক্যাল আছে, একটা রিয়াকশন দেওয়া আছে, ঠিক আছে, রিয়াকশনটা লিখে নি। 2a প্লাস বি ইকুয়াল টু 2c। দেখো কি আছে, 2a প্লাস বি ইকুয়াল টু 2c। এবার দেখো ডেল জি দেওয়া আছে কত, 2 কিলো জুল পার মোল। ঠিক আছে, এবার আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে a প্লাস হাফ বি সি, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে হবে। মানে কি, এইখান থেকে এই রিয়াকশনটা এসেছে, দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই রিয়াকশনটা আমরা পাচ্ছি। তাহলে এই যে রিয়াকশনটার ক্ষেত্রে ডেল জি ইকুয়াল টু কত হবে, 1 কিলো পার মোল। ঠিক আছে, 1 কিলো জুল পার মোল। ওকে, এবার এই 1 কিলো জুল পার মোলটাকে আমরা জুলে কনভার্ট করব, তাহলে হয়ে যাবে 1000 জুল পার মোল। ওকে, দেখো এবার বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে হবে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং ডেল জি জিরো এদের মধ্যে ডিফারেন্স কি, ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস আরটি এলএন কে। তো এই কে এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পাবো এল এন কে ইকুয়াল টু মাইনাস ডেল জি জিরো বাই আরটি। ওকে, এবার এখানে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। দেখো ডেল জি জিরোর মান কত, এখানে দেখছি 1000। ঠিক আছে, 1000 এই রিয়াকশন ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে। আর এর ভ্যালু কত, 8.314 জুল পার মোল, তাই তো। তাহলে আর এর এইটা ভ্যালু নিলাম এসআই ইউনিটে। টি এর মান এখানে দেওয়া আছে অলরেডি 500 কেলভিন, তাহলে ইনটু 500 ঠিক আছে। তাহলে অর এলএন কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1000 বাই 4157। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে কে এর ভ্যালুটা কিভাবে পাবো, কে এর ভ্যালুটা এখান থেকে ই টু দি পাওয়ার, এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মাইনাস 0.2405। ওকে, ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 7862। তাহলে আমাদের দেখো মেনলি যেটা জানতে হচ্ছে এই যে রিলেশনটা ডেল জি জিরোর সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর যে রিলেশনটা আমাদের সেটা জানতে হচ্ছে। এবং যেই রিয়াকশনটা আমাদের দেওয়া আছে, আমাদের কি করতে হবে, একটা গিভেন রিয়াকশন দেওয়া থাকবে যার ক্ষেত্রে কি হচ্ছে ডেল জি জিরোর ভ্যালুটা তোমার দেওয়া থাকছে, এবং আর একটা আমাদের দেওয়া থাকবে রিয়াকশন, সেই রিয়াকশনটাকে আমাদের যে কোনো ভাবে ফার্স্ট রিয়াকশনের সাথে কোরিলেট করতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলোতে যে কোনো ভাবে আমরা কোরিলেশন আমাদের খুঁজতেই হবে, এবং এটা হবে, তবেই কিনা আমরা এই টাইপের কোশ্চেন গুলোর অ্যান্সার করে আসতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট আর একটা প্রবলেম আছে। দেখো, an electron moves in an field, kinetic energy বলছে 2.5 ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভলেংথ। দেখো এটা করার জন্য আমাদের যেটা দেওয়া আছে কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু দেওয়া আছে 2.5 ইলেকট্রন ভোল্ট। এবারে ডি ব্রগলি ওয়েভলেংথের আমরা জানি এর সাথে রিলেশন এইচ বাই এম ভি ভেলোসিটির, এটা রিলেশন। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ঠিক আছে, আবার দেখো আমরা জানি কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের যদি ডি ব্রগলি ওয়েভলেংথ ক্যালকুলেশন করতে হয় তাহলে কাইনেটিক এনার্জি, ওকে, কাইনেটিক এনার্জির সাথে কি করতে হবে, ওয়েভলেংথের রিলেশন ক্যালকুলেশন করতে হবে, নইলে আমরা করতে পারবো না। কাইনেটিক এনার্জির সাথে ওয়েভলেংথের রিলেশনটাকে কোরিলেট করতে হবে। ঠিক আছে, মানে ওয়েভলেংথ আর কাইনেটিক এনার্জিকে কোরিলেট করতে হবে, এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, তবেই আমরা পারবো। তো সেই কারণে দেখো হাফ এমভি স্কোয়ার দিয়েছে, তাহলে এইখান থেকে আমাদের এমভি টার্মটা আনতে হবে। দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে বোথ সাইডে আমি এম গুণ করে দিচ্ছি, এম ই ইকুয়াল টু হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, অর এম ভি ইকুয়াল টু তাহলে কত পাবো, 2 তার স্কোয়ার রুট। ঠিক আছে, স্কোয়ার রুট অফ 2 দেখো তাহলে এখান থেকে এবার আমরা ল্যামডার সাথে কাইনেটিক এনার্জির একটা রিলেশনশিপ পেয়ে যাচ্ছি, তাহলে এখানে এমভির জায়গায় বসাবো। তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ বাই রুট ওভার 2 এম
ই। এবার দেখো ই এর ভ্যালু আমাদের জানা, ঠিক আছে, ই এর ভ্যালু আমাদের জানা। এবার আমাদের এইচ এর ভ্যালু সেটাও আমরা জানি, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। এবার আসি এম এর ভ্যালু, এম এর ভ্যালু কি, এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো এখানে আমাদের ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, এখানেই কাজ শেষ নয়। এই যে ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে এটাকে আবার চেঞ্জ করতে হবে, তাই না। দেখো এখানে আমাদের, আমরা এসআই ইউনিটে এগুলো নিচ্ছি, তাহলে এটাকে যদি কনভার্ট করতে হয় তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু, আমরা জানি ইলেকট্রনের চার্জ কি, আমরা এটাকে কি করব, জুলে কনভার্ট করব। তাহলে এখানে আমরা যেটা করব, ইন্টু 1.602 ইন্টু 10⁻19 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে এখান থেকে ফাইনালি আমরা যেটা পাবো সেইগুলো সব এখানে সূত্রে বসাবো, এবং সূত্রে বসালে ল্যামডার ভ্যালুটা আমরা যেটা পাবো 7.75 অ্যাংস্ট্রম, 7.75 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। ক্যালকুলেশন তো তোমরা করে নেবে, কিন্তু তার আগে কিভাবে করবে প্রসেসটাকে কি করতে হবে, তোমাদের প্রসেসটাকে বুঝতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে থার্মোডাইনামিক্স এর একটা কোয়েশ্চেন, ফর আইসোথার্মাল রিভার্সিবল এক্সপেনশন অফ অ্যান আইডিয়াল গ্যাস হুইচ ইজ কারেক্ট। দেখো আইসোথার্মাল, প্রথমেই বলেছে আইসোথার্মাল মানে ডেল টি ইকুয়াল টু 0, ঠিক আছে। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ডেল টি ইকুয়াল টু 0, ডেল টি ইকুয়াল টু 0 হলে কি হবে, ডেল টি ইকুয়াল টু 0 হলে ডেল এইচ, এখানে ডেল এইচ আর ডেল ইউ এর কথা জানতে চেয়েছে, ডেল এইচ দেখো এন সিপি ডেল টি, তাহলে ডেল এইচ ইকুয়াল টু 0 হবে, আবার ডেল ইউ ইকুয়াল টু এন সিভি ডেল টি, ঠিক আছে। তাহলে ডেল টি 0 মানে এটাও 0, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, ডেল এইচ ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে। থার্মোডাইনামিক্স এই টাইপের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি এই পুরো 10 পাসের যা কেমিস্ট্রি আছে সিলেবাসে, তোমরা যদি সেই কেমিস্ট্রি খুব ভালোভাবে স্টাডি করতে চাও তাহলে কিন্তু তোমরা এই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এতে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, অ্যাট রুম টেম্পারেচার HCl while HF is a liquid, HCl gas while HF is a liquid। দেখো HCl বলছে গ্যাস, ঠিক আছে। তো এর কারণ হিসেবে দেখি অপশনগুলো কি দেওয়া আছে, বলছে স্ট্রং বন্ড বিটুইন H অ্যান্ড F। আচ্ছা H অ্যান্ড F এর মধ্যে স্ট্রং বন্ড হলে সেটা কিভাবে লিকুইড হবে, তাই না। লিকুইডের সপক্ষে কি এটা কোনো যুক্তি, এটা হবে না। HF is less acidic as compared to HCl, এটাও ভুল। HCl is less acidic as compared to HF। দেখো এখানে আমাদের বলেছে while HF is a liquid, HF যে লিকুইড তার সাথে অ্যাসিডিটির কি সম্পর্ক, তাহলে HF লিকুইড এর কারণ হিসেবে আমরা অপশন ডি বলতে পারি, অপশন ডি। কারণ দেখো হাইড্রোজেন ফ্লোরিনের সঙ্গে অ্যাটাচ আছে, হাইড্রোজেন কি করছে, ফ্লোরিনের সাথে অ্যাটাচ আছে। দেখো হাইড্রোজেন ফ্লোরিন এটা কি করে, হাইড্রোজেন বন্ড ফর্ম করে, হাইড্রোজেন বন্ড এইভাবে ফর্ম করে। তো হাইড্রোজেন বন্ড ফর্ম করে কেন, তার কারণ হাইড্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত আছে। তো এখানে দেখো মেনশন করা আছে ফন, তোমরা এই যে এই টার্মটা নিশ্চয়ই সবাই জানো ফন, ঠিক আছে। FON এদের এই অ্যাটমগুলো থাকলে কি করে, এদের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। তো এখানে ক্লোরিন দেখো, ক্লোরিনের সাথে কিন্তু কোনো রকম এরকম হাইড্রোজেন বন্ডিং ফর্ম করবে না, তো সেই কারণে বলা হচ্ছে স্ট্রং ইন্টারমলিকুলার, ঠিক আছে। লিকুইড তখনই হবে যখন ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে। লিকুইডের ক্ষেত্রে কি হয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ লিকুইড গ্রেটার দ্যান গ্যাস, ঠিক আছে। তো সেই কারণে এটা কি হবে, লিকুইড হবে, ওকে। নেক্সট দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পিসিস ইজ নট আইসোইলেকট্রনিক উইথ CO। দেখো CO, তাহলে এর ইলেকট্রন সংখ্যা আমরা ক্যালকুলেশন করি, কার্বনের 6, অক্সিজেনের কত 8,
টোটাল ইলেকট্রনের সংখ্যা, তাহলে দেখো আমরা পাচ্ছি 14। ঠিক আছে, কার্বনের যা পারমাণবিক সংখ্যা তাই ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবার দেখো এখানে যেগুলো দেওয়া আছে নাইট্রোজেন, সায়ানাইড মাইনাস, NO মাইনাস, O2 প্লাস, এদের এখানে কি করা আছে ইলেকট্রনিক তোমার ইলেকট্রন গুলো কাউন্টিং করে দেওয়া আছে। নাইট্রোজেনের কত 7, দুটো নাইট্রোজেন 7 প্লাস 7 14। ঠিক আছে, CN মাইনাস, কার্বনের 6, নাইট্রোজেনের 7, একটা নেগেটিভ চার্জ, দেখো টোটাল হলো 14। Na প্লাস, একজনের 7, একজনের 8, একজনের হচ্ছে মাইনাস, একজনের 8, তাহলে এখানে দেখো আর একটা পজিটিভ চার্জ, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে হয়ে যাচ্ছে 14। O2 প্লাস, 8 ইন্টু 2 মাইনাস 1, একটা ইলেকট্রন নেই পজিটিভ চার্জ, তাহলে হয়ে যাচ্ছে 15। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছিল, নট আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, আচ্ছা NO এটা প্লাস হবে, নট আইসো ইলেকট্রনিক, তাহলে কোনটা অ্যান্সার হবে, O2 প্লাস। আমরা দেখছি এটা কি, এটা 15 ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, নেক্সট দেখো এবার বলেছে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি। ঠিক আছে, অর্ডার অ্যাসিডিটির কারেক্ট অর্ডার। দেখো এবার আমি একটা কথা বলি, যখন আমরা কোনো একটা পিরিয়ড বরাবর পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট যাই, দেন এখানে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি of the element increases, ওকে, ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্ট ইনক্রিসেস। তাহলে দেখো ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করলে কি হবে, যে অক্সাইড গুলো ফর্ম করবে অক্সাইড গুলো, তাহলে এদের প্রপার্টি কিরকম হবে, এরা কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করবে বেসিক থেকে অ্যাট ফার্স্ট হবে অ্যাম্ফোটেরিক ইন নেচার। ঠিক আছে, দেন এরা কি করবে, অ্যাসিডিক হয়ে যাবে, অ্যাসিডিক প্রপার্টি গেইন করবে। ঠিক আছে, অ্যাসিডিক, তাহলে লেফট থেকে রাইটে যখন যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে এবং কি হবে, বেসিক থেকে অ্যাসিডিক, অ্যাম্ফোটেরিক, অ্যাসিডিক, এইরকম এদের ক্যারেক্টার হবে। এবার কি হচ্ছে দেখো, অ্যাসিড স্ট্রেংথ কাদের বেশি, অ্যাসিডিক স্ট্রেংথ কাদের ক্ষেত্রে বেশি, নন মেটালিক ক্যারেক্টার যখন ইনক্রিজ করে। অ্যাসিডিক স্ট্রেংথ কখন ইনক্রিজ করে, যখন নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, নন মেটালিক ক্যারেক্টার অফ এলিমেন্ট ইনক্রিজ। অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করে কখন, যখন নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আমি পিরিয়ডিক টেবিলটা রেখেছি, দেখো ভালো করে, এই যে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এখানে হলেন অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন, তারপর আছে ফসফরাস। তাহলে অ্যাসিডিটি সবচেয়ে কার বেশি হবে, ফসফরাসের অক্সাইড P4O10। ঠিক আছে, তাহলে এই দুটো জায়গায় P4O10 পাচ্ছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, তারপর কার হবে, সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তাহলে তারপর সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তাহলে অপশন সি হবে অ্যান্সার, বি নয়। ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার, বি নয়। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, না বুঝতে পারলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। নেক্সট, আচ্ছা এখানে দেখো আমি এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি কোনটার কিরকম নেচার। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম মেটাল, এটা কি স্ট্রংলি বেসিক। L2O3 এটা কি অ্যাম্ফিটেরিক। ঠিক আছে, অ্যাম্ফোটেরিক, কারণ এটা অ্যাসিড এবং বেস দুইভাবেই কাজ করে। SiO2 এটা নন মেটাল, উইকলি অ্যাসিডিক, আর P4O10 এটা হচ্ছে স্ট্রংলি অ্যাসিডিক। ওকে, নেক্সট দেখো খুব কমন একটা কোয়েশ্চেন, মানে ইজি, দ্য কমন অক্সিডেশন স্টেট অফ দ্য এলিমেন্টস অফ ল্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজের কমন অক্সিডেশন স্টেট, দেখো এখানে পিরিয়ডিক টেবিলটা দেওয়া আছে। ঠিক আছে, ল্যান্থানাইট সিরিজ আমরা কোনটাকে বলছি, এগুলোকে বলছি ল্যান্থানাম, সেরিয়াম থেকে লুটেসিয়াম, এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। ঠিক আছে, এই যে সিরিজটাতে কটা এলিমেন্ট থাকে, 14টা এলিমেন্ট থাকে, 14টা এলিমেন্ট থাকে। ঠিক আছে, সেরিয়াম, প্রোসিডিয়াম, নিওডিয়াম, ঠিক আছে, পরপর দেখো আছে। এবার দেখো, এবার বলছে কমন অক্সিডেশন স্টেট কি, দেখো এদের যে কমন ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কি হয়,
ঠিক আছে, সেটা কি হয়, কমন যে ইলেকট্রনিক কনফিগারেশন 4Fn 5D1 6S2, ঠিক আছে, এটা হচ্ছে কমন ইলেকট্রনিক কনফিগারেশন বা জেনন 4Fn 6S2। তো দেখো কোন অক্সিডেশন স্টেটটা এখান থেকে ইজিলি হতে পারে, মানে এখানে দেখো কতগুলো টাইপে হতে পারে। ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হয় কখন, যখন হাফ ফিল্ড হয়, যখন ফুল ফিল্ড হয়, ঠিক আছে, এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে কি হয়, স্টেবল হয়। তো তাহলে দেখো যখন 2 আর 1 5D থেকে আর 6S থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে তখন এটা কি হবে, স্টেবিলিটি গেইন করবে। যাদের ক্ষেত্রে আবার 4F7 or 4F14 হবে তারা খুব স্টেবল হবে। ঠিক আছে, তাহলে এখানে কমন অক্সিডেশন স্টেট অ্যাকচুয়ালি আমরা বলতে পারি +3। যেই অপশনগুলো এখানে আছে অবশ্যই এখানে +3 হবে অ্যান্সার। ঠিক আছে, +3 হবে, কারণ দুটো ইলেকট্রন বেরোচ্ছে, মোট 3টে ইলেকট্রন বেরোচ্ছে, দুটো 6s অরবিটাল থেকে এবং একটা 5d অরবিটাল থেকে। ঠিক আছে, এবং 4f অরবিটাল থেকেও তোমার ইলেকট্রন যায় কিন্তু অত ইজিলি যায় না। ঠিক আছে, তো যাই হোক 3 হচ্ছে কমন অক্সিডেশন স্টেট। কিছু কিছু ক্ষেত্রে দেখো +2 +4ও হয়, কিছু কিছু ক্ষেত্রে +2 +4 এই দুটোও হয়। ঠিক আছে, +2 +4 যেমন তোমার ইটারবিয়াম, ঠিক আছে, এগুলোতে কি হচ্ছে +2, তারপর হচ্ছে সেরিয়াম +4। ঠিক আছে, +4 পুরোটাই কিসের উপর ডিপেন্ড করে, হাফ ফিল্ড ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের উপর। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি। ঠিক আছে, আমি আবার নেক্সট পার্টে 10টা কোয়েশ্চেন আবার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।